আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মাসুদুর রহমান, বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির অধীন অব্যাহতি, খালাস এবং মুক্তি অর্থাৎ ডিসচার্জ, অ্যাকুইটাল এবং রিলিজ নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি আপনাদের একটা মেসেজ জানাই। আমরা এখন থেকে বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে নিয়মিত বার কাউন্সিলের সাবজেক্টগুলোর উপর এবং আইনের অন্যান্য বিষয়ের উপর নিয়মিত আমরা বিভিন্ন ভিডিও প্রস্তুত করব। আপনারা এই ভিডিওগুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। তাহলে আমরা শুরু করি আজকের আলোচনা। এই তিনটা বিষয়, আমি যে তিনটা শব্দ উচ্চারণ করেছি, ডিসচার্জ, অ্যাকুইটাল ও রিলিজ, এই তিনটা বিষয় অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয় যে এর পার্থক্যগুলো কি, একটার সাথে আর একটা অনেক সময় গুলিয়ে যায়। তাছাড়া আইনের কোন কোন বিধানে এই রেমেডিগুলো দেওয়া আছে সেগুলো আমরা আজকে জানতে পারবো। তাহলে প্রথমে আমরা আলোচনা করি ডিসচার্জ নিয়ে। ডিসচার্জের বিধানগুলো আমরা পাবো 202-এর 2-এর বি ধারায়, 241-এর এ ধারায়, 265-র সি ধারায় এবং 494 ধারায়। এই ধারাগুলোতে ডিসচার্জের সম্পর্কে কি বলা আছে? প্রথমে আমরা দেখি 202-এর 2 বি ধারায় কি বলা আছে। 202-এর 2-এর বির অধীনে বলা হয়েছে, পুলিশ তদন্ত শেষ করে যদি ফাইনাল রিপোর্ট পেশ করে তাহলে ম্যাজিস্ট্রেট সেটা গ্রহণ করে আসামিকে ডিসচার্জ দিতে পারবে। আমি আবারও বলছি, 202-এর অধীনে পুলিশকে যখন তদন্ত করতে দেওয়া হয়, পুলিশ তদন্ত শেষে যদি এরকম কোনো রিপোর্ট দেয় যে আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের সত্যতা নেই, অর্থাৎ যদি ফাইনাল রিপোর্ট দেয়, ম্যাজিস্ট্রেট সেটা অ্যাকসেপ্ট করতে পারে এবং অ্যাকসেপ্ট করে আসামিদেরকে ডিসচার্জ দিতে পারে। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, পুলিশ যদি 173 ধারায়, আমরা যেটা জানি যে সাধারণত 173 ধারার অধীনে দিয়ে থাকে পুলিশ রিপোর্ট, যদিও সেখানে ফাইনাল রিপোর্ট, তারপর হচ্ছে চার্জশিট, এই শব্দগুলো নেই, সেই ধারার অধীনে যদি ফাইনাল রিপোর্ট দেয় সেক্ষেত্রে কিন্তু পুলিশ আসামিকে ডিসচার্জ দেওয়ার জন্য আবেদন করতে পারবে না। সেক্ষেত্রে আসামিকে রিলিজ দেওয়ার জন্য পুলিশ আবেদন করতে পারবে। তো তাহলে এখানে লক্ষণীয় বিষয় কি, 202-এর 2-এর বির অধীনে যখন পুলিশ ফাইনাল রিপোর্ট দিচ্ছে তখন কিন্তু ম্যাজিস্ট্রেট আসামিকে ডিসচার্জ দিতে পারছে, কিন্তু 173 ধারাতে যখন পুলিশ ফাইনাল রিপোর্ট দেয় তখন কিন্তু পুলিশ আসামির রিলিজ চাইতে পারবে আদালতের কাছে, কিন্তু আসামিকে ডিসচার্জ দেওয়ার আবেদন করতে পারবে না। আমরা এরপর দেখব 241-এর এ ধারা। আমরা জানি যে 241-এর এ ধারা, এখানে মূলত চার্জ গঠনের প্রাথমিক ধাপ সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ চার্জ শুনানির জন্য নির্ধারিত তারিখে যখন আসামির পক্ষে বা অভিযুক্ত ব্যক্তির পক্ষে অব্যাহতি চাওয়া হয়, ডিসচার্জ চাওয়া হয়, তখন আদালত কি করতে পারে? আদালত উভয় পক্ষের শুনানি গ্রহণ করে এবং মামলার যাবতীয় কাগজাদি পর্যালোচনা করে যদি দেখে যে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান নেই, সেক্ষেত্রে আসামিকে ডিসচার্জ দিতে পারে। অর্থাৎ 241-এর এই ধারাতে চার্জ গঠনের যে শুনানি, সেই শুনানির দিন আদালত আসামিকে যদি দেখে যে আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করার মতো উপাদান নেই, তাহলে আসামিকে ডিসচার্জ দিতে পারে। পক্ষান্তরে দায়রা আদালতের বিচারের ক্ষেত্রে আমরা দেখি 265-র সি ধারাতেও এই প্রায় একই রকম বিধান আছে, অর্থাৎ দায়রা আদালত যদি দেখে যে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান নেই, তাহলে আসামিকে ডিসচার্জ দিতে পারে। আমরা আরও একটা ধারা উল্লেখ করেছিলাম, 494 ধারা, মামলা প্রত্যাহারের বিষয়ে বলা আছে। এখানে পাবলিক প্রসিকিউটর যদি চার্জ গঠনের আগে মামলা প্রত্যাহার করে তাহলে আসামিকে ডিসচার্জ দেওয়ার বিধান আছে। তাহলে ডিসচার্জ সংক্রান্ত আমরা যে ধারাগুলো পড়লাম, আবারও বলছি, 202-এর 2-এর বি, 241-এর এ, 265-র সি এবং 494। এখন আমরা খালাস সম্পর্কে আলোচনা করব, অ্যাকুইটাল। আইনের অনেকগুলো বিধানেই কিন্তু খালাস সম্পর্কে বলা আছে। যেমন আমরা 245-এর 1 ধারাতে খালাস দেওয়ার বিধান দেখি, অর্থাৎ ম্যাজিস্ট্রেট একটা মামলার ট্রায়াল শেষে
যদি দেখে যে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যায়নি, আসামি নির্দোষ, তাহলে আসামিকে খালাস দিবে। আবার দায়রা আদালতের বিচারের ক্ষেত্রে আমরা দেখি যে প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষে, অর্থাৎ যে পক্ষ মামলা দায়ের করেছে সেই পক্ষে যখন সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করে, তখন যদি আদালত দেখে যে সেই পক্ষ আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি, তাহলে আদালত 265 এইচ ধারাতে আসামিকে খালাস দিতে পারে। কিন্তু যদি এরকমটা হয় যে প্রসিকিউশন পক্ষ প্রাথমিকভাবে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছে, সেক্ষেত্রে আসামিকে তখন সুযোগ দেওয়া হয় আত্মপক্ষ সমর্থনের। অর্থাৎ আসামি পক্ষ তখন সাক্ষী হাজির করে এবং আসামি পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে 265 কে ধারাতে আদালত আসামিকে খালাস দিতে পারে, যদি আদালত মনে করে যে আসামি নির্দোষ। এছাড়াও আরও কিছু বিধান আছে যে বিধানগুলোতে খালাস সম্পর্কে বলা হয়েছে। যেমন আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব কয়েকটা ধারা। 247 ধারা, এই 247 ধারাতে আসামিকে যদি সমন দেওয়া হয় শুনানির তারিখে, আসামি যদি হাজির হয় এবং নালিশকারী বা অভিযোগকারী যদি অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে আদালত চাইলে কি করতে পারে, আসামিকে খালাস দিতে পারে। এখানে কয়েকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, যে যদি এরকমটা হয় যে নালিশকারী বা অভিযোগকারী পক্ষে যদি টাইম পিটিশন দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আদালত সেই টাইম পিটিশনটা বিবেচনা করবে। অর্থাৎ যদি দেখে যে টাইম পিটিশনটা যৌক্তিক কারণে দেওয়া হয়েছে, তাহলে আদালত শুনানিটা মুলতবি রাখবে, আসামিদের খালাস দিবে না। আর যদি আদালত দেখে যে আসামিদেরকে হয়রানি করার জন্য টাইম পিটিশনটা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আদালত আসামিদেরকে খালাস দিতে পারবে। 248 ধারাতে সিআর মামলার ক্ষেত্রে অভিযোগকারী যদি মামলাটা প্রত্যাহার করে নেয় আদালতের অনুমতি নিয়ে, সেক্ষেত্রে আদালত আসামিকে খালাস দিবে। এরপরে 345 ধারাতেও কিন্তু খালাসের বিধান আছে। ফৌজদারি কার্যবিধি 345 ধারায় অপরাধের আপোষ মীমাংসার বিষয়ে বলা হয়েছে। কিছু অপরাধ আছে যেগুলো আদালতের অনুমতি নিয়ে আপোষ করতে হয়, কিছু অপরাধ আছে যেগুলো আদালতের অনুমতি ছাড়াই আপোষ করা যায়। এই আপোষ মীমাংসার সমাপ্ত হলে আদালত আসামিকে খালাস দিবে। 494 ধারাতেও খালাসের বিধান আছে। পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতি নিয়ে যদি চার্জ গঠনের পরে মামলা প্রত্যাহার করে, তাহলে আদালত আসামিকে খালাস দিবে। আমরা এই ধারাগুলোতে খালাসের বিধান পেয়ে থাকি। আমি আবারও বলছি, 245-এর 1 ধারা, 265-র এইচ ধারা, 265-র কে ধারা, 247 ধারা, 248 ধারা, 345 ধারা এবং 494 ধারা। এরপর আমরা আলোচনা করব রিলিজ বা মুক্তি নিয়ে। আইনের কয়েকটি বিধানে, ফৌজদারি কার্যবিধির কয়েকটি বিধানে রিলিজ নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু 249 ধারার রিলিজটাই আমরা আলোচনা করব। এই 249 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে যে যদি এরকমটা হয় যে সাক্ষীর জন্য ধার্য তারিখে যদি সাক্ষী না আসে, সেক্ষেত্রে আদালত কি করতে পারে? আদালত সেক্ষেত্রে মামলার কার্যক্রম স্টপ করতে পারে, স্টপ করে আসামিকে রিলিজ দিতে পারে। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে যেটা, আদালত রায় বা খালাস কোনোটাই দিবেন না। এক্ষেত্রে কি দিবেন? রিলিজ দিবেন। তবে আমরা প্র্যাকটিসে দেখে থাকি এই ধারাটা কিন্তু অনেক সময় আইনজীবীরা কি করে থাকে, 249 ধারায় খালাস চেয়ে থাকে। এবং আমরা অনেক সময় কজ লিস্টে দেখি বা মামলায় রায়েও দেখি, অনেক সময় অনেক ম্যাজিস্ট্রেট ভুলক্রমে 249 ধারায় খালাস দিয়ে থাকে। কিন্তু 249 ধারায় কিন্তু স্পষ্টত খালাস দেওয়ার কথা নিষেধ আছে, যে খালাস দেওয়া যাবে না। তাহলে বিষয়টা কীরকম হতে পারে, এই জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে। বিষয়টা এরকম হবে যে যদি ধরেন কোনো মামলায় একটা সাক্ষী হয়েছে, এরপর থেকে আর কোনো সাক্ষী হাজির হয় না, দীর্ঘদিন চলে গেছে, কোনো সাক্ষী হাজির হয় না, তখন আদালত 245-এর 1 ধারায় খালাস দিবে। অর্থাৎ ওই সাক্ষীর সাক্ষ্য বিবেচনায় যদি দেখে যে আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং দীর্ঘদিন ধরে যেহেতু সাক্ষীরা আসছে না, সেহেতু তিনি আর মামলাটা পরিচালনা করতে চাচ্ছেন না, বিধায়ী অর্থাৎ মামলাটা আর সাক্ষী আনতে চাচ্ছেন না, এটা ধরে সেই সাক্ষীর মেরিটের উপর ভিত্তি করে 245-এর 1-এ খালাস দিবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে একজন সাক্ষী যদি হয়ে যায়, তখন কিন্তু আর 249 ধারাতে আপনার কি আদেশ দেওয়ার কোনো সুযোগ নেই, তখন কিন্তু 245-এর 1 ধারা অনুযায়ী আদেশ দিতে হবে।
আর যদি এরকম হয় যে এখন পর্যন্ত কোনো সাক্ষী হয়নি, অর্থাৎ কোনো সাক্ষী সাক্ষ্য দেয়নি, দীর্ঘদিন হয়ে যাচ্ছে, অনেকগুলো ডেট চলে যাচ্ছে, তখন কিন্তু আইনজীবীরা 249 ধারাতে প্রতিকার চাইতে পারে, কিন্তু সেই প্রতিকারটা হবে হচ্ছে মুক্তি অর্থাৎ রিলিজ। এক্ষেত্রে কোনোভাবেই খালাস দেওয়া যাবে না। এখন এই যে আমরা যে ধারাগুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, এখানে অনেকেরই কনফিউশন থাকে যে ডিসচার্জ কি, অ্যাকুইটাল কি, বা এই ফলাফলগত বিষয় কি। অ্যাকুইটাল বা খালাস সাধারণত আমরা যে ধারাগুলো আলোচনা করেছি বেশিরভাগ ধারাতেই দেখবেন যে সাধারণত মেরিটের উপর ভিত্তি করে কিন্তু দেওয়া হয়েছে। ব্যতিক্রম 494 ধারায় চার্জ গঠনের পর যখন পাবলিক প্রসিকিউটর প্রত্যাহার করে নিয়েছে মামলা, তখন মামলার মেরিটের উপর ভিত্তি করে আপনার খালাস দেওয়া হয়নি, তখন মামলার কারণের উপর, অর্থাৎ যেহেতু প্রসিকিউশন পক্ষ মামলাটা আর পরিচালনা করতে চাচ্ছেন না, সেহেতু এটার উপর গুরুত্ব আরোপ করে আসামিকে খালাস দেওয়া হচ্ছে। তাও সেটা কখন? চার্জ গঠনের পরে। এছাড়াও আমরা দেখি 247 ধারায় খালাসের বিধান আছে, 248 ধারাতেও খালাসের বিধান আছে। 248 ধারা 494 ধারার সাথে সম্পর্কিত, শুধু পার্থক্য হচ্ছে একটা আপনার জিআর মামলা 494 ধারা আর 248 ধারা সিআর মামলা। কিন্তু 247 ধারাতে যদি খালাস দেওয়া হয় তাহলে ফলাফলটা কি হবে? তাহলে কি নতুন করে মামলা দায়ের করা যাবে, নাকি এখানে আপনার ডাবল জেওপার্ডির নীতি কার্যকর হবে? এই বিষয়টা খেয়াল করতে হবে আপনাদের। 247 ধারাতে যদি আপনার কি হয়, খালাস দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে লেটেস্ট যে রায় 74 ডিএলআর এর যে রায়, সেই রায়ে বলা হয়েছে সেক্ষেত্রে ডাবল জেওপার্ডির নীতি প্রযোজ্য হবে। অর্থাৎ ওই 247 ধারায় খালাস হয়ে গেলে ওই একই বিষয় নিয়ে মামলা দায়ের করা যাবে না। আমি আরেকটু স্পষ্ট করছি, এখানে কয়েকটি রায় আছে, কিছু কিছু রায়ে বলা হয়েছে যে মামলার শুরুতেই যদি খালাস হয়ে যায় সেক্ষেত্রে আপনার নতুন করে মামলা দায়ের করা যাবে, আর যদি পরবর্তী পর্যায়ে খালাস হয় তাহলে নতুন করে মামলা দায়ের করা যাবে না, এরকম কিছু রায় আছে। কিন্তু লেটেস্ট যে রায়টা 74 ডিএলআর এর যে রায়টা, সেই রায়ে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে মামলার যে পর্যায়ে খালাস দেওয়া হোক না কেন 247 ধারায়, সেক্ষেত্রে ডাবল জেওপার্ডির নীতি প্রযোজ্য হবে, অর্থাৎ 403 ধারা প্রযোজ্য হবে। 247 ধারায় খালাস দেওয়া হলে আপনার প্রতিকার হবে আপিল, আপনি ওই বিষয়ে নতুন করে মামলা দায়ের করতে পারবেন না। 247, 248, 249 এই ধারাগুলোতে আমাদের বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের আরেকটা ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটা দেখবেন। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, সর্বশেষ যে অংশটুকু আলোচনা করবো এখন, সেটা হচ্ছে এই ডিসচার্জ এবং অ্যাকুইটালের মধ্যে পার্থক্যের বিষয়টা। তো আমি খালাসের বিষয়টা কিছুটা আপনাদের বলেছি, ডিসচার্জের বিষয়টাতে আসি। ডিসচার্জটা তাহলে কখন দেওয়া হয়? ডিসচার্জের যে ধারাগুলো আমরা দেখলাম সেটা হচ্ছে চার্জ গঠনের আগে হয়, সেটা মামলার মেরিটের উপর ভিত্তি করে, অর্থাৎ চার্জ শুনানি হয়, ডিসচার্জ শুনানি হয়, তখন দেওয়া হয়। অথবা যদি মামলাটা চার্জ গঠনের আগে প্রত্যাহার করা হয়, অথবা 202 বি ধারা আমরা দেখলাম যে পুলিশ যদি ফাইনাল রিপোর্ট দেয় তাহলে ম্যাজিস্ট্রেট ডিসচার্জ দিতে পারে। আর এজন্যই ডিসচার্জ এবং খালাস এই দুটোর মধ্যে যদি আমরা তুলনামূলকভাবে বলি, তাহলে কিন্তু খালাসটা হচ্ছে এক স্ট্রং রেমেডি, আর ডিসচার্জটা হচ্ছে এরকম যে আপনার বিরুদ্ধে আবার নতুন করে অভিযোগ দায়ের করা যাবে, নতুন করে বিচারও করা যাবে। সুতরাং এই রেমেডিটা কিন্তু তুলনামূলকভাবে দুর্বল প্রকৃতির রেমেডি। অর্থাৎ ডিসচার্জ দিয়েছে মানে এই না যে মামলাটা শেষ হয়ে গেছে বা আপনি খুব মেরিটিয়াস কোনো একটা রেমেডি পেয়েছেন, বিষয়টা এরকম না। আর ডিসচার্জের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেই বিষয়টা আলোচনা করবে একটু, যে আদালত যদি এরকম হয় যে যদি দেখেন যে কোনো একজন আসামির বিরুদ্ধে এমন কিছু অভিযোগ করা হয়েছে যেগুলো হচ্ছে সাক্ষ্য দ্বারা প্রমাণ বা মিথ্যা প্রমাণ হবে, সেক্ষেত্রে আদালত অবশ্যই চার্জ গঠন করবে, ডিসচার্জ দিবে না। অর্থাৎ ডিসচার্জ হওয়ার ক্ষেত্রে আদালত বিবেচনা করবে হচ্ছে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করার মতো কোনো উপাদান আছে কিনা, অর্থাৎ এজাহারে এমন যে অভিযোগ করেছে সেই অভিযোগের আদৌ কোনো উপাদান আছে কিনা সেই বিষয়টা দেখবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, এজাহারে দাবি করা হলো যে আসামির কাছে বা অভিযুক্ত ব্যক্তির কাছে টাকা পাবে দীর্ঘদিন ধরে, তিনি টাকা দিচ্ছেন না, দিন দিন তাকে ঘুরাচ্ছেন, এরকম একটা অভিযোগে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করে একটা অভিযোগ দায়ের করা হলো। এখন এটা কিন্তু সিভিল লায়াবিলিটি, ক্রিমিনাল লায়াবিলিটি না। তো সুতরাং তখন কিন্তু আদালত দেখবে যে আসামির বিরুদ্ধে বা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করার মতো কোনো উপাদান নেই, তখন আসামিকে কি করবে? ডিসচার্জ দিয়ে দিবে। কিন্তু
যদি এরকম হয় যে সে কোনো একটা স্ট্যাম্পের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করেছিল, তখন কিন্তু তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যাবে। এবং যদি সেই স্ট্যাম্পে যেহেতু সাক্ষীদের স্বাক্ষর আছে, তো সাক্ষীদের স্বাক্ষরগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হবে। অর্থাৎ বিষয়টা সাক্ষীদের সাক্ষ্য দ্বারা প্রমাণের বিষয় বিধায় আদালত কিন্তু তখন ডিসচার্জ দিবে না। আদালত বিবেচনা করবে যে এটা ট্রায়াল পর্যায়ে নেওয়া হোক। আরও একটা বিষয় আছে, একটা বিখ্যাত মার্ডার মামলার ক্ষেত্রে এরকমটা হয়েছিল যে আপনার প্লি অফ অ্যালিবাইয়ের যুক্তিতে পুলিশ রিপোর্ট দিয়েছিল যে আসামিদেরকে ডিসচার্জ দেওয়া হোক। যদিও আমি ইতিপূর্বেই বলেছি, পুলিশ যখন রিপোর্ট দিবে, আপনার বিশেষ করে জিআর মামলার ক্ষেত্রে যখন রিপোর্ট দিবে, তখন কিন্তু পুলিশ ডিসচার্জ চাইতে পারবে না, কিন্তু প্র্যাকটিসে সেটাই চায়। তো অনেক সময় দেখা যায় ম্যাজিস্ট্রেট সেটা গ্রহণও করে। এখন সেই বিষয়টা আর একটু ক্লিয়ার করে দিচ্ছি আমি। একটা বিখ্যাত মার্ডার মামলায় যেটা হয়েছিল যে অনেকগুলো আসামি ছিল, তার মধ্যে 4 জন আসামিকে মামলা থেকে ডিসচার্জ বা অব্যাহতি দেওয়ার জন্য পুলিশ আবেদন করেছিল, অর্থাৎ তাদের বিরুদ্ধে তাদের পক্ষে ফাইনাল রিপোর্ট দিয়েছিল। কেন দিয়েছিল? ওই 4 জন আসামির 3 জন যে কর্মস্থলে তিনি চাকরি করেন, সেখানে পুলিশ তদন্ত করতে গিয়ে দেখে যে ঘটনার দিন তারা কর্মস্থলে উপস্থিত ছিল। এবং আরেকজন আসামি, তিনি এই ঘটনা যখন ঘটে তখন তিনি হাসপাতালে ছিলেন। এই সকল যুক্তিতে, অর্থাৎ প্লি অফ অ্যালিবাই ঘটনাস্থলে না থাকার যুক্তিতে কি করেছিল, তদন্ত করে পুলিশ এদেরকে ডিসচার্জের জন্য আবেদন করেছিল এবং ফাইনাল রিপোর্ট দিয়েছিল। ম্যাজিস্ট্রেট সেটা গ্রহণ করেছিল। পরবর্তীতে উচ্চ আদালত থেকে এই আদেশ বাদ হয়ে যায়। কেন বাদ হয়ে যায় সেই বিষয়টাই খেয়াল করতে হবে। এই যে 4 জন আসামি, তার মধ্যে 3 জন কর্মস্থলে উপস্থিত ছিল, ওই কর্মস্থলে যারা চাকরি করে তারা সাক্ষ্য দিয়েছে, এগুলোকে যে পুলিশ গুরুত্ব দিয়েছে, এই গুরুত্ব দিয়ে যে ডিসচার্জ চেয়েছে, সেটা ম্যাজিস্ট্রেট কোনোভাবে এটা গ্রহণ করতে পারে না। কেন পারে না? কারণ এই বিষয়গুলো সাক্ষ্য প্রমাণ দিয়ে, অর্থাৎ সাক্ষীর সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে। তার আগে শুধু অনুমানের উপর ভিত্তি করেই কিন্তু ম্যাজিস্ট্রেট ডিসচার্জ দিতে পারবে না। অর্থাৎ যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছি যে যখন আসামির বিরুদ্ধে কোনো একটা অভিযোগ করা হবে, এই অভিযোগটা যদি এরকম হয় যে সেটা সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আসামিকে ডিসচার্জ দেওয়া যাবে না। সেক্ষেত্রে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে সাক্ষ্য দ্বারা প্রমাণের সুযোগ দিতে হবে। অর্থাৎ চার্জ গঠনের আগে প্লি অফ অ্যালিবাইয়ের দাবি, সেটা কোনো ব্যক্তি করুক অথবা পুলিশ করুক বা আসামি করুক, সেটা গ্রহণযোগ্য হবে না। আর ডিসচার্জ এবং অ্যাকুইটালের মধ্যে ফলাফলগত যে মূল পার্থক্য সেটা আমি বলে দিয়েছি। আর প্রতিকারটাও বলে দেই। আপনার খালাসের বিরুদ্ধে প্রতিকার হচ্ছে, সাধারণত খালাসের বিরুদ্ধে কি করা যায়, আপিল করা যায়, ফৌজদারি কার্যবিধিতে এই বিধান করা হয়েছে। আর ডিসচার্জের বিরুদ্ধে হচ্ছে রিভিশন, অর্থাৎ খালাসের বিরুদ্ধে আপিল, ডিসচার্জের বিরুদ্ধে প্রতিকার হচ্ছে রিভিশন। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও অন্য একটা বিষয় নিয়ে আবার আলোচনা করব। তার আগে সর্বশেষ আমি আপনাদের একটা মেসেজ দিতে চাচ্ছি যে বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আমরা সম্প্রতি বোনাফাইড মডেল টেস্ট প্রকাশ করেছি আমাদের ফেসবুক পেজে। সেখানে অনেকগুলো নমুনা প্রশ্ন দেওয়া আছে বই থেকে, আপনারা সেটা দেখতে পারেন মান যাচাইয়ের জন্য। এখানে এই বইটাতে মোট 50 সেট মডেল টেস্ট আছে। তার মধ্যে 20 সেট হচ্ছে সাবজেক্ট টেস্ট আর 30 সেট হচ্ছে মডেল টেস্ট। এবং মানসম্মত প্রশ্ন আমরা প্রত্যেকটা সাবজেক্ট থেকে বেছে বেছে গুরুত্বপূর্ণ ধারাগুলো থেকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করেছি। আপনারা ভালো একটা প্রস্তুতি নিতে চাইলে আমাদের এই মডেল টেস্টটি সংগ্রহ করতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।